দাদা, এটা হলো কালকের বিয়ের জিনিসপত্রের পুরো লিস্ট। তুমি সব ঠিকঠাক চেক করেছিলে তো? কোনো মিসিং নেই তো? আরে দাদা, তুমি কিছু বাদ গেছে কি জিজ্ঞেস করলে? এখানে তো 10টা থালা, 20টা চামচ, একটা তাকিয়া আর একটা চাদরে মরচে ধরে গেছে। যখন থেকে আমি এই পার্টি অর্গানাইজ করার কাজ শুরু করেছিলাম না সোনু, তখন থেকে আমি একটা জিনিসই দেখছি। জিজ্ঞেস করো কি? হ্যাঁ, বলুন কি? ছোটবেলায় আমি পাড়ার প্রতিবেশীদের বাড়িতে আলাদা আলাদা প্লেট গ্লাস দেখে সবসময় অবাক হয়ে দেখতাম যে এদের বাসনপত্র আলাদা আলাদা কেন। এটা শখ নাকি অভ্যাস? কিন্তু এখন গিয়ে জানতে পারলাম যে এটা কোনো শখও নয়, অভ্যাসও নয়। ওরা এই বাসনপত্রগুলো বিয়ে বাড়িতে গিয়েই জোগাড় করেছে। মানে জীবনের এই অভ্যাসটা বহুকাল ধরেই চলে আসছে। ঠিকই বলেছো তুমি দাদা, তীর একদম নিশানায় লাগিয়েছো। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমার নাম বীর। আমি হচ্ছি আইটি কোম্পানি সুপারজেটের ম্যানেজার। আমি আমার কোম্পানির জন্য আপনার হলে একটা পার্টি অ্যারেঞ্জ করতে চাই। নিশ্চয়ই করবেন। শুধু এইটুকু বলুন যে কতজন লোক সেখানে থাকবে আর পার্টিটা কোন দিন করছেন। পার্টি কালকে করব আমরা, আর অন্ততপক্ষে সেখানে 100 জন থাকবে। খাবার আর ডেকোরেশন এরকম হওয়া উচিত যে যেন আমাদের বস খুশি হয়ে যান। আরে আপনি চিন্তা করবেন না, আমাদের খাবার আর ডেকোরেশন দুটোই এ ক্লাস। আপনাদের 100 জন লোক খুশি হবেই হবে। আপনি শুধু এখন অ্যাডভান্সটা দিয়ে দিন। ডেকোরেশন আর খাবার মিলিয়ে 15 লাখ টাকা পড়বে। আপনাকে 20% অ্যাডভান্স দিতে হবে। ঠিক আছে, আপনি এই 5 লাখ টাকা রাখুন। যাক, সবকিছু সময়ের আগেই রেডি হয়ে গেছে। এ কি, কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা নেই কেন? শোনো শোনো, এই ফ্রিজে জল আর কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা হচ্ছে না কেন? ও, ক্ষমা করে দেবে দাদা, আমি তো তোমাকে বলতেই ভুলে গিয়েছি যে ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছে। শয়তান ছেলে, আজকে পার্টি আছে আর এখন তুই বলছিস ফ্রিজ খারাপ হয়ে গেছে? আরে মূর্খ ছেলে, মনোযোগ কোথায় থাকে তোমার? আমার ব্যবসাটাকে কি লাটে তোলার জন্যই এসেছিস তুই? এবার পার্টিতে যে গেস্টরা আসবে তাদের কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা জল কি করে খাওয়াবো বল আমাকে। দাদা, তুমি রাগ করো না, আমি একটা ব্যবস্থা করতে পারি। স্টোর রুমে একটা অনেক পুরনো ফ্রিজ রাখা আছে, সেটা চলেও। আজ আমরা সেটা দিয়েই কাজটা চালিয়ে নিই, কাল পাল্টে নেব। কি বলো দাদা? এটা ছাড়া আমাদের কাছে কি আর কোনো অপশন খোলা আছে? যে জিজ্ঞাসা করছিস কি করব দাদা? চল স্টোর রুম, দেখা আমাকে ফ্রিজ। এই যে দাদা, এটা একেবারে দারুণ ফ্রিজ। সত্যি চালু আছে তো? মিথ্যে বললে আমার জিভ কেটে যাবে দাদা। ঠিক আছে, তুই যা কিচেনটা দেখ, আমি এটা সেট করছি। আচ্ছা দাদা। ভগবানের অশেষ অশেষ কৃপা যে সময়ের আগে জোগাড় হয়ে গেছে, না হলে নতুন ফ্রিজ কিনতে হতো। খোলো খোলো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব। আমাকে বাইরে বের করো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব। খোলো প্লিজ। এই আওয়াজটা তো ফ্রিজের ভেতর থেকেই আসছে, কিন্তু এর ভেতর তো আমি কোল্ড ড্রিঙ্কসই রেখেছি। এর ভেতর তো কেউ থাকতেই পারে না, তাহলে আওয়াজ? এটা কোথায় চলে এলাম? এটা কোন জায়গা? দাদা, শুনছেন দাদা? আপনি কাঁদছেন কেন? কে আপনি? দাদা কিছু বলুন না। এভাবে এভাবে দেখবেন না দাদা, আমার ভয় লাগছে। আপনার নামটা কি? তাড়াতাড়ি দাদাকে বলে দিই যে টাকা ছাড়া জলের ট্যাঙ্কি কিছুতেই আসবে না। যদি ভুলে যাই
তাহলে দাদা হেভি গাল দেবে। দাদা 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 কি হয়েছে দাদা? দাদা কি হয়েছিল আমার? জানি না দাদা, তুমি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে। এরকম এরকম করে দেখবেন না দাদা, আমার খুব ভয় লাগছে। আপনার নাম কি? ভিক্কি, আমার নাম ভিক্কি। কি ভাবছো তুমি দাদা? কিছু না, খাবার রেডি হয়েছে। খাবার তো রেডি হয়েই গেছে দাদা, কিন্তু ওই জলের ট্যাঙ্কির লোকেরা আগেকার ধার শোধ করতে বলছে। ঠিক আছে, এই নে, যদি আর কারোর টাকা ধার থাকে তো সেটাও শোধ করে দিবি। হ্যাঁ দাদা, কিন্তু তুমি? আমি ঠিক আছি, তুই যা। সব কাজই মোটামুটি ভালোই হয়েছে, তোমরা কি বলো? ডেকোরেশনটা তো ভালোই মনে হচ্ছে। এবার যেন খাবারটাও এই ডেকোরেশনের মতোই সুন্দর হয়। চিন্তা করবেন না স্যার, এখানে সব খাবার এ ক্লাস হয়। একটা ভালো আইটেম এখনো আছে আমাদের কাছে। আসুন দেখাচ্ছি, জিভে জল চলে আসবে। চলো দেখাই যাক। এই দেখুন স্যার। ওয়াও, এই ফ্রিজটা তো অ্যান্টিক পিস মনে হচ্ছে। মদন, এই ফ্রিজটার অ্যান্টিক দেখাটাই হচ্ছে এর বিশেষত্ব, নাকি আরো কিছু বিষয় আছে এর মধ্যে? এই ফ্রিজের পিছনে একটা রহস্য লুকিয়ে আছে, সেটা বেশ অদ্ভুত। কিরকম গল্প? ভিকিকে তো আপনারা সবাই চেনেন। তোমাদের জন্য অনেক বড় একটা খুশির খবর আছে। আমি খুব তাড়াতাড়ি কোম্পানির ম্যানেজার হতে চলেছি। আর ম্যানেজার হয়ে গেলেই তোমাদের এই ভাই দামি 4 চাকার গাড়ি করে আসা যাওয়া করবে। এটা তো খুব খুশির খবর, তোমরা কি বলো বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ। চিয়ার্স। ভিকি, তুই ম্যানেজার হওয়ার পরেই আমাদের ওপর রোয়াব দেখাবি না তো? রোয়াব তো না, তবে হ্যাঁ, তোমরা যদি সময়ের মধ্যে প্রজেক্ট কমপ্লিট না করো তাহলে একটু বকবো। তুই আমাদের শাসাচ্ছিস? নিজের উন্নতি নিয়ে অহংকার করবি তুই? এই নে। এই শোন, চাকরি তোকে আমরা দিয়েছি এই কোম্পানিতে, আর তুই আমাদের আগে চলে যাবি। এই নে। যখন তুই এই পৃথিবীতে থাকবি তখনই তো তুই ম্যানেজার হয়ে আমাদের টাইট দিবি, তাই না? এটা আমার তরফ থেকে তোর প্রমোশনের জন্য। এর আগে এখানে কেউ চলে আসুক, তার মধ্যে ওকে ফ্রিজে ঢোকাতে হবে। তারপরে ওর লাশটা নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে আসবো। হাত লাগাও, চলো। খোলো খোলো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব, আমাকে বাইরে বের করো। আমরা ধরা পড়ে যাব না তো? বীরের প্ল্যান কখনো ফেল করে না। তুমি ভিকির ব্যাপারে কি করে জানলে? দুর্ভাগ্যবশত তোমরা ভিকিকে এই ফ্রিজেই আটকে রেখেছিলে। এটা এই হোটেলের পুরনো মালিক কিনেছিল আর স্টোর রুমে পড়েছিল। ভিকি এই ফ্রিজের মধ্যেই ছিল। ওই আমাকে বলল তোমাদের 3 জনকে নিতে এসছে। গল্পটা বেশ ভালোই তৈরি করেছো তুমি, কিন্তু এই গল্পটা তুমি কাউকে শোনাতে পারবে না।
কিন্তু আমি তোমাদের এরকম করতে দেব না। ভিকি, হ্যাঁ, ভিক্কি, যে তোমাদের মতো বিশ্বাসঘাতকদের দোষের শাস্তি দিতে এসেছে। না ভিকি না, তুই এমনটা করতে পারিস না, আমরা তো বন্ধু। বল। বন্ধু যদি হও তাহলে বলো আমাকে মারলে কেন? ভগবান তোমাদের মতন বিশ্বাসঘাতক আর বেঈমান বন্ধু যেন কাউকে না দেয়। তৈরি হয়ে যাও। খোলো, আমাদের বাইরে বের করো। খোলো, দরজাটা খোলো, আমাদের বাইরে বের করো। আরে এটা কি ছিল দাদা? এটা এমন একটা ঘটনা যেটা তুই আর আমি ছাড়া আর কেউ বিশ্বাস করবে না যে এরকমও ঘটেছিল। তুই যদি লোকেদের কাছে পাগল প্রমাণিত না হতে চাস তাহলে এই ঘটনাটা নিজের মাথার মধ্যেই গেঁথে রাখিস। শুনেছিলাম যে হাজার ভ্রষ্টাচারীদের পালা যখন যখন কোনো ইমানদার পুলিশ অফিসওয়ালাদের হাতে পড়ে যায় তখন তাদের ঘুম নষ্ট হয়ে যায়। কিন্তু এই শোনা কথাগুলো আমি আইএস অফিসার রণসিংহের মধ্যে দেখেছি, যে মুম্বাইয়ে যারা ড্রাগস সাপ্লাই করতো তাদের ঘুম নষ্ট করে রেখেছিল, মরার আগেও আর মরার পরেও। টাকা পুরো আছে, পুরো 250 গ্রাম আছে, কিন্তু এটা তুই বিক্রি কোথায় করবি? পুরো মুম্বাইতে আমাদের অলরেডি সেট আছে, ওখানেই যেখানে কেউ বিক্রি করে না। মানে বান্দ্রা পোর্ট। পাপ্পু খরা জমিতে ফসল উৎপাদন করতে খুব পছন্দ করে। যে জায়গাটার কথা বলার সময় তুই যে বড় বড় ডায়লগ মারছিস না পাপ্পু সাহনি, এখানে যারা ড্রাগস বিক্রি করে তাদের পেছনে বাস থাকে। আইএএস অফিসারের ভূত আছে ওখানে। জানি রে, ওই আইএএস অফিসার না যাকে 80-তে মস্তানদের গুন্ডারা বস্তায় ভরে দড়ি দিয়ে বেঁধে ওখানে বান্দ্রা পোর্টের সামনে সমুদ্রের সামনে ছড়ে দিয়ে ফেলেছিল। আরে সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত ওই এরিয়াতে গিয়ে যারা যারা ড্রাগস বিক্রি করেছে ওরা লাশ হয়ে তবেই ফিরেছে আমার বন্ধু। হ্যাঁ, এইসব বাজে কথা গো বর্দা। ভূত প্রেত বলে কিচ্ছু হয় না। কাজ আমরা ওখান থেকে শুরু করব। বয়সে তোর থেকে আমি অনেক বড়, আমার কথাটা বোঝ, ওদিকে যাস না। ছাড়ো না বর্দা, তুমি শুধু ব্রড স্ট্যান্ডটা দেখো, নোটগুলোর আদান প্রদান দেখো। পুরো পুলিশ ডিপার্টমেন্ট এটাই ভাবে যে বান্দ্রা পোর্টে আইএএস অফিসারের রণসিংহের ভূত রয়েছে ওখানে, সেই জন্য ওরা ওখানে রাউন্ড দিতে আসে না। আর এই সুযোগের লাভ উঠিয়ে আমরা ওখান থেকে সব অপারেটিং করব আর লক্ষ কোটি টাকা কামাবো। এটাই তো আমাদের স্ট্র্যাটেজি দাদা। আসছি। এই দাঁড়া, আমি জানি তুই আজকের পর এখানে কখনো ফেরত আসবি না, তাই এটা রাখ, মরার আগে পুরো মজা নিয়ে নে। থ্যাংক ইউ দাদা। বড় দাদা পরিষ্কার শব্দে পাপ্পুকে বুঝিয়েছিল যে বান্দ্রা ফোর্টে ড্রাগস বিক্রি করা মানে রণসিংহের ভূতের হাতে মারা পড়া। কিন্তু নিজেকে বাহাদুর ভাবে পাপ্পুর খনি ওখান থেকে ডাক দিচ্ছিল। ও কি করেই বা থেমে থাকতো? আরে পাপ্পুদা, কোন নেশাখোর লোক এখানে আসার জন্য তৈরি হচ্ছে না। হ্যাঁ তো, সবাই বলছে এখানে এলে তাহলে রণসিংহ ওদের মেরে ফেলবে। এখন তো আমাকেও ভয় লাগতে শুরু হয়ে গেছে। আমার এখানে আসা উচিত হয়নি। ভাই, রণসিংহ সত্যি এসে গেলে তখন? আমরা এতক্ষণ ধরে এখানে আছি, কেউ এসেছে? সব বাজে কথারে আমার লিমকা গজা। এখানে কোনো ভূত থাকে না, এই সব মন গড়া গল্প। যাই হোক, এই ভয়ের পরিবেশ বদলাতে একটু সময় তো লাগবে, লাগাবো। কিন্তু ওপেনিং ডেতে বনি তো করতেই হবে। কিছু টাকা আছে পকেটে নাকি খালি ঘুরছিস? আছে তো দাদা, এই যে 355 টাকা। আর আমার কাছে দাদা 150 আছে। যেটা আছে বনির জন্য যথেষ্ট। এটা ধর, এখন এটা বিক্রি কর বা খা। মাল তোদের, পুরো 5000 টাকার পরিষ্কার মাল। মজা কর। চল এবার, কাল নতুন ভাবে ফিল্ডিং করব। ও গড, রণসিংহ! রণসিংহের এলাকায় ড্রাগস বিক্রি করার অপরাধে রণসিংহ তোমাদের 3 জনকে মৃত্যুর শাস্তি শোনাচ্ছে।
মৃত্যুর থেকে যদি এতই ভয় পাও তাহলে এখানে এসে ড্রাগস বেচা উচিত হয়নি তোমাদের। এবার তোর নম্বর। আজকের গল্প থেকে আমরা এই শিক্ষাই পেলাম, যদি তুমি ভুল কাজ করো তাহলে এক ইমানদার অফিসারের থেকে একটা নয়, দুটো নয়, বরং একটা শহরের দূরত্ব বজায় রাখো, কারণ তারা মরে যাওয়ার পরেও নিজের ডিউটি পালন করে। ম্যানেজার, জেসিবি এখনো এলো না কেন? স্যার, আমি একটু আগেই ফোন করেছিলাম, রাস্তাতেই আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। গত 1 ঘন্টা ধরে তুমি আমাকে এই কথাই বলে যাচ্ছ। তুমি খুব ভালো করেই জানো 3 দিনের মধ্যে যে কোনোভাবেই ওকে বিল্ডিংটা ভাঙতেই হবে। তাও তুমি স্যার স্যার এসে গেছে, ও এসে গেছে, এসে গেছে। এত দেরি কেন হলো তোর? তোকে তো বলেছিলাম 7টার মধ্যে চলে আসবি। আরে মুখ কেন দেখছিস? যা, চলে যা, শুরু কর কাজ। আরে ম্যানেজার, তুমি পুরনো জেসিবি কেন আনিয়েছো? না স্যার, এটা পুরনো নয়, এটা একদম নতুন জেসিবি। নতুন হলে এখনো স্টার্ট হচ্ছে না কেন? আরেকটা জেসিবি নিয়ে এসো। স্যার, স্টার্ট হয়ে গেছে। চল এবার তাড়াতাড়ি এগিয়ে যা আর বিল্ডিংটা ভেঙে ফেল। তো মনে হচ্ছে গাড়িটা অপারেট করতেই পারে না। স্যার কিন্তু আরেকটা জেসিবি নিয়ে এসো। স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না যে প্রথম গাড়িটা বিল্ডিংটার দিকে এগোতে পারছিল না, কিন্তু পিছনে যাওয়ার সময় কোনো সমস্যাই হলো না। এবার এই জেসিবিটার সঙ্গেও একই জিনিস হচ্ছে। শ্রমিকদের ডাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যালো লক্ষণ। এই গোটা বিল্ডিংটা 3 দিনে ভাঙতে হবে লক্ষণ। চিন্তা করবেন না স্যার, 3 দিন দূরের কথা, 3 ঘন্টার মধ্যে ভেঙে দেব। আরে বড় বড় কথা না বলে, যদি এই গোটা বিল্ডিংটা 3 দিনের মধ্যে ভাঙতে পারিস না, তাহলে স্যারকে বলে তোদের আমি 4 দিনের টাকা দেবো। এবার তোরা কাজে লেগে পড়। আরে চল ভাইয়েরা, কাজটা শেষ করে দিই। বাঁচাও 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 বাঁচাও। আজকের পর এই বাড়িটা যদি কেউ আবার ভাঙবার চেষ্টাও করে, তাহলে শুনে রাখো একটা কথা, সবার হাড়গোড় এমন ভাবে ভাঙবো দুনিয়ার কোনো ডাক্তার সেই হাড় আর জুড়তে পারবে না। ক্ষমা করবেন স্যার, এটা আমরা পারবো না। ম্যানেজার, তুমি ঠিক আছো? আরে না স্যার, শরীরের সব পার্টগুলো ভেঙে দিয়েছে ওই লোকটা। ম্যানেজার, এই ভূত তো আমাদের সামনে এসে বলে দিল, তার মানে এই ভূতই এই বিল্ডিংটা ভাঙতে বাধা দিচ্ছিল, ওই জেসিবি মেশিনগুলো আটকাচ্ছিল। একদম 100% ঠিক বলেছেন স্যার আপনি। এবার তো এই প্রজেক্টটা এই ভূতটাকে তাড়ানোর পরই শুরু হতে পারে স্যার। কিন্তু সেটা তো না তুমি জানো আর না আমি, যে এই ভূত এই বিল্ডিং থেকে কি করে যাবে। এক্স্যাক্টলি স্যার।
স্যার স্যার একজন তান্ত্রিক বাবার খোঁজ পেয়েছি স্যার। উনি 100% গ্যারেন্টির সঙ্গে ভূত তাড়াতে ওস্তাদ। কতক্ষণের মধ্যে আসবে সে? স্যার ডেকে নিয়েছি, বাবা বাইরেই বসে আছে। গুড, ওনাকে ভেতরে ডাকো। হ্যাঁ স্যার। হ্যালো রোশনি, বাবাকে ভিতরে পাঠাও। বাবা, আমার ম্যানেজার বলল যে আপনি ভূত তাড়াতে পারেন। আমি তাড়াই না, উপরওয়ালা শক্তি তাড়ায়, আমি তো নিমিত্ত মাত্র। কত টাকা নেবেন আপনি ভূত তাড়াতে? 5 লক্ষ। আরে বাবা, আপনি জানেন 5 লাখ টাকা মানে কত? কখনো দেখেছেন? ডান, ভূত তাড়িয়ে দিন, 5 লাখ টাকা আপনাকে দেব। আরে স্যার কিন্তু। গাড়ি বের করো। ওং হেম ক্লেম ট্রিম ট্রিম স্বাহা। আপনারা দুজন এখানেই থাকুন, ভেতরে আমি একা যাব। আপনারা গেলে আপনাদের বিপদ হতে পারে। হ্যাঁ বাবা, যেমনটা আপনি বলবেন। তুমি যেই হও না কেন আমার সামনে এসো, আমার সামনে এসো। সামনে না এলেও আমি তোমায় ভস্ম করে দেব। ওং হেম ক্লেম ট্রিম ট্রিম স্বাহা। ওং হেম ক্লেম ট্রিম ট্রিম স্বাহা। এই যে বাবা, এখনো বলছি এখান থেকে নিজের পায়ে হেঁটে বেরো, তো আমি তোমায় মেরে মেরে ভূত বানিয়ে ছাড়বো। ঠিক আছে, আমিও দেখব কে কাকে ভূত বানায়। ওং ওং ফট স্বাহা। এখনো সময় আছে, বেশি ফটফট করো না, নয়তো এমন পটকে দেব যে সারা জীবন আর এই বাড়ির আশেপাশে আসবে না। আজ পর্যন্ত কোনো ভূতের পুতের সাধ্য হয়নি যে আমার গায়ে হাত দেয়। এই ব্যাপার, এই দেখ। আরে আরে, এসব কি করছো ভূত তুমি? থামো থামো। আরে আমায় মেরে ফেললো রে। ও ভূত, শোনো শোনো, থামো ভাই থামো, ধুতি ছেড়ে দাও। আরে ধুতি ধরে টানছো কেন? ধুতি ছেড়ে দাও। আরে আরে, মচকে দিয়েছে, ভেঙে দিয়েছে, আমার শরীরের সর্বত্র ব্যথা করে দিয়েছে। ক্ষমা করে দাও বাপরা, এই ভূত এই বাবার বশীভূত হবে না। কি হয়েছে তোমার? খুব চিন্তিত মনে হচ্ছে। আমাদের পুরনো বাড়িটায় যে ভূত অধিকার করে রেখেছে সে ওটাকে ভাঙতে দিচ্ছে না। আমি এটা নিয়ে খুবই চিন্তিত, কিন্তু ওটা ভাঙতেই হবে। আমি একটা কথা বলি, আমাদের পুরনো বাড়িতে যে ভুতুরে শক্তি আছে সেটা কিন্তু খারাপ নয়, কারণ যেই ওই জায়গাটায় যাক না কেন ভূত তাকে প্রাণে মারে না, বরং শুধু মেরে মেরে তাড়িয়ে দেয়। আমার কথা শোনো, ওর সাথে গিয়ে কথা বলো, হয়তো কোনো উপায় বেরোবে। আবার তুমি এসেছো? মনে হচ্ছে তুমি নিজের প্রাণের পরোয়া করো না। জীবন চলে গেলে যাক, কিন্তু এই বাংলো ভেঙে প্রজেক্ট করতেই হবে, আর আমি এটাকে সফল করবই। আর আমি এই বাড়ির জায়গায় অন্য কিছু তৈরি হতে দেখতে পারবো না। আমি এই জায়গাটাকে ভালোবাসি। চলে যাও তুমি শেঠ। আমি চলে যাব, কিন্তু তুমি আমার কথা একবার মন দিয়ে তো শোনো। আমি জানি তুমি খারাপ ভূত নও, প্লিজ, কিন্তু একবার আমার সামনে এসে আমার কথাগুলো শোনো, তারপর তুমি যা বলবে তাই হবে। শেঠ, আমাকে এত অনুরোধ করবার কোনো দরকার নেই।
বলো কি কথা বলবে। আমি এটা জানতে চাই যে আপনি কেন এই বাড়িটাকে ভাঙতে দিতে চাইছেন না। আরে বাড়িটা তো আমারই। শম্ভুরামকে চেনো তুমি? শম্ভুরাম? আপনি শম্ভু কাকার কথা বলছেন না তো? হ্যাঁ, তার কথাই বলছি আমি। আমি ওনাকে কি করে ভুলতে পারি? উনি তো আমাদের কেয়ারটেকার ছিলেন। আমার ছোটবেলা তো ওনার কোলেই কেটেছে। আর আমি তো ওনার কাঁধে চড়ে পুরো শহর ঘুরে বেড়াতাম। কিন্তু যখন আমার 9 বছর বয়স হলো, তখন বাবা আমাকে পড়ার জন্য বিদেশে পাঠিয়ে দেন। তারপর ওনার সঙ্গে আর কোনোদিনও দেখা হয়নি। কিন্তু ভূত বাবা, আপনি ওনার ব্যাপারে কেন জিজ্ঞেস করছেন? তাহলে শোনো ছোট মালিক, আমি তোমাদের সেই শম্ভু কাকা। মৃত্যুর পরেও আমি আমার দায়িত্ব পালন করছি। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি শম্ভু কাকা, কিন্তু এই কাজ আমি নিজের স্বার্থের জন্য করছি না শম্ভু কাকা। আমার একটা জায়গা আছে, আর কয়েকজন সেই জায়গাটা দখল করে রেখেছে। আমার বিজনেস পার্টনারেরা তাদের সরাতে চাইছে, কিন্তু আমি চাই যে ওদের মাথায় যেন ছাদ থাকে। সেই জন্য এই জায়গাতে আমি তাদের বাড়ি করে দিতে চাই। আমার পরিস্থিতি এখন এমন নয় কাকা যে আমি অন্য জায়গাতে জমি কিনে তাদের জন্য বাড়ি করে দিতে পারি। বাবার হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হওয়াতে তার অত টাকার কোনো হিসেবই নেই আমার কাছে। সেই জন্য প্লিজ আমাকে এই কাজটা করতে দিন। তুমি তো আমায় কাঁদিয়ে ছাড়লে ছোট মালিক। যদি আমি আগে জানতাম যে একটা ভালো কাজের জন্য বাড়িটা ভাঙছো, তবে আমি তোমায় বাধা দিতাম না। আমায় ক্ষমা করে দাও, আমি এখান থেকে চলে যাব। কিন্তু তার জন্য তোমাকে আমায় গত 20 বছরের স্যালারি দিতে হবে। স্যালারি? আমি মজা করছিলাম। মন দিয়ে শোনো ছোট মালিক, আমি ভালোভাবে জানি তোমার বাবা এই শহরের বড় দুটো ব্যাংকের লকারে তার প্রতিটি পাই পয়সার হিসেব রেখে গেছেন। যাও গিয়ে নিয়ে নাও। আপনি কি করে জানলেন? বড় মালিক আমায় সব বলেছেন। হয়তো এই আজকের দিনটার জন্য আমি চললাম। সর্বদা সুখে থেকো। শম্ভু কাকা, আমি আপনাকে কথা দিচ্ছি, এই জায়গাতে আমার বাবার মূর্তির সঙ্গে সঙ্গে আপনারও মূর্তি গড়ব আমি। দেখুন মিস্টার শর্মা, আপনি বোঝার চেষ্টা করুন। যদি আপনি ওভারড্রাফটের লিমিট না বাড়ান, তাহলে এই কন্ট্রাক্ট আমাদের হাত থেকে চলে যাবে। আই এম সরি সুনীল বাবু, আমি আগেই আপনার লিমিট 5 লক্ষ বাড়িয়ে দিয়েছি। এর থেকে বেশি আমি বাড়াতে পারবো না। আপনি প্লিজ আমারও সমস্যাটা বুঝুন। আমি প্রোটোকলের এগেনস্টে যেতে পারবো না। কিসের প্রোটোকল মিস্টার শর্মা? আমাদের মতো মিডল ক্লাস বিজনেসম্যানদের আপনারা হাজার হাজার প্রোটোকল বলতে থাকেন, কিন্তু এই দেশের বড় বড় শিল্পপতিদের কোটি কোটি টাকা লোন দেওয়ার সময় আপনাদের প্রোটোকল কি তেল আনতে চলে যায়? এ আপনি কেমন কথা বলছেন সুনীল বাবু? একটু মুখ সামলে কথা বলুন। চলো এখান থেকে ভাই, আমরা অন্য কিছু ভাববো। অমিত প্লিজ, তুমি তো জানো যদি প্রজেক্ট হাত থেকে চলে যায় তাহলে আমাদের মিডল ক্লাস বিজনেস লেভেল থেকে উঠতে বহু বছর লেগে যাবে। আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি সুনীল বাবু, কিন্তু আপনি আমার সমস্যাটা বোঝার চেষ্টা করছেন না। আমি শুধু এইটুকুই বলতে পারি যে আপনি যখন কোনো বড় শিল্পপতি হয়ে যাবেন তখন আপনার জায়গায় অন্য কেউ হবে। এটাই আমাদের সিস্টেম। আই হোপ আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ ম্যানেজার সাহেব, টাকা পেয়ে গেছি। টাকা পুরো আছে তো শেট্টি বাবু? আগে হ্যাঁ, পুরো 25 লক্ষ আছে। ঠিক আছে শেট্টি বাবু, মেয়ের বিয়েতে রাখতে ভুলবেন না। আরে আপনি তো নিজের লোক, আপনাকে দিয়ে তো অনেক কাজ করাতে হবে। একদম, আগেই পৌঁছবো। ঠিক আছে, আসি এখন। আমরাও চলি তাহলে শর্মা বাবু। এখন আমরা কি করব? যখন সমাজ সাথে না থাকে তখন উল্টো পথ ধরতে দেরি করা উচিত নয় অমিত, না হলে অর্ধেক জীবন গরিব হয়েই কেটে যায়। আর আমি গরিব হয়ে মরতে চাই না। এই প্রজেক্ট যে কোনোভাবে পুরো হবে। তোর কোনো কথা আমার মাথায় ঢুকছে না। তুই বলতে কি চাইছিস?
ওই লোকটাকে লুটে নেব। ওর কাছে পুরো 25 লক্ষ টাকা আছে, ওতেই কাজ হয়ে যাবে। তুই পাগল নাকি? আমরা কোনো চোর ডাকাত নয় সুনীল, আমরা বিজনেসম্যান। বিজনেসম্যান বলেই জানি যে সমস্যার সময় কি করাটা ঠিক হবে। এবার তুই সাথ দে বা না দে, আমি এই কাজটা করেই ছাড়বো। বল তুই কি করতে চাস? যদি ও আমাদেরকে চিনে ফেলে তখন? তাহলে ওকে মেরে ফেলবো। তাড়াতাড়ি বল, সাথ দেবি নাকি আমি একাই যাব? ও চলে যাচ্ছে, টেনশন নিস না, আমি এই কাজ একাই করে নেব। দাঁড়া, চল সামনে গিয়ে বাঁদিকে থামা। কি হয়েছে বাবা? কিছু না আঙ্কেল, গাড়ি একটু গরম হয়ে গেছে। আরে আপনারা তো এক্ষুনি ব্যাংকে ছিলেন তাই না? ঠিক আছে, সামনে একটা গ্যারেজ আছে, ওখান থেকে আমি একটা মেকানিককে পাঠাচ্ছি। তুমি আমাকে কেন মারছো? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো তোমাদের প্রথমবার ব্যাংকেই দেখেছিলাম, ব্যাস। আমাদের কোনো শত্রুতা নেই, শত্রু তো এই সময়টা। আমাদের টাকা দরকার ছিল, যেটা তোমার কাছে আছে, সেটার জন্য আমরা এসব করলাম। না না, তুমি এটা করতে পারো না। এই টাকা আমার মেয়ের বিয়ের জন্য ছিল, আমি তোমাকে এই টাকা নিয়ে যেতে দেব না। হে আত্মা, এই পৃথিবীতে তোর সময় পূর্ণ হলো, চলে আয়, আমার সঙ্গে জুড়ে যা, চলে আয়। না প্রভু, আমি আসবো না। যতক্ষণ না আমি দোষহীন এই মৃত্যুর প্রতিশোধ না নিয়ে নি, ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। এটাই তো জীবন চক্র আত্মা। জীবের মাটিতে আসার অজুহাত অনেক আছে, সেইভাবে যাওয়ারও অনেক অজুহাত রয়েছে। সেই অজুহাতের মধ্যে একটা অজুহাতের হাতে তুমি আমার কাছে ফিরে এসেছো। আমার আসতে কোনো সমস্যা নেই প্রভু, কিন্তু যে লোকগুলো আমার মেয়ের বিয়ে আর ওর ভবিষ্যতে প্রশ্নচিহ্ন লাগিয়ে দিয়েছে, আমি তাদের থেকে প্রতিশোধ নিতে চাই। আমি ওদের লোভের ফলটা দেখাতে চাই। যদি এই জীবনে আমি কখনো কোনো ভালো কাজ করে থাকি, তাহলে ওর ফল আমাকে দিয়ে দাও প্রভু। আমাকে আমার মৃত্যুর প্রতিশোধ নিতে দাও। এই পৃথিবীতে থেকে তুমি শুধু একটা নয়, অনেকগুলো কাজ ভালো করেছো আত্মা। সেই কাজের ফলস্বরূপ আমি তোমার এই ইচ্ছেটাকেও পুরো করে দিচ্ছি। অধর্মের ধর্মের থেকে পরাজিত হওয়া আর খারাপকে ভালোর হাতে নষ্ট হওয়াই আসল নিয়তি। কিন্তু এতে একটা সমস্যা আছে আত্মা। কেমন সমস্যা প্রভু? তোমার শরীরকে তো কুচলে দেওয়া হয়েছে, আর শরীর ছাড়া আমি তোমাকে প্রতিশোধ নেওয়ার অনুমতি দিতে পারবো না। প্রভু, যে পাথরগুলো দিয়ে ওরা আমার শরীরকে নষ্ট করেছে, আমি চাই আমাকে সেই পাথরের মধ্যেই ঢুকিয়ে ইনসাফ করতে আমার সাহায্য করো। তোমার এই ইচ্ছে পূরণ হলো আত্মা, তথাস্তু। এটা আমাদের জিতের খুশিতে। চিয়ার্স। আরে এটা কি ছিল? কি জানি, কিন্তু মনে হয় কিছু পড়ে গেছে।
মরার জন্য তৈরি হয়ে যাও। তুমি কে? আর এই পাথরের মতো চেহারা কেন তোমার? আমাদের সঙ্গে তোমার কি শত্রুতা যে তুমি আমাদেরকে মারতে চাইছো? তুমি 3টে প্রশ্ন করেছো, তাই শেষের প্রশ্নটার আমি সবার শেষে উত্তর দিচ্ছি। তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। শত্রু তো এই সময়টা। আমাকে আমার টাকা ফেরত চাই, যেটা তোমার কাছে ছিল। সেটার জন্যই আমি এখানে এসেছি। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো এই চেহারা তোমরাই দুজন আমাকে দিয়েছো। আর প্রথম প্রশ্নের উত্তর, হ্যাঁ, আমি সেই লোকটা যার ব্যাপারে ভেবে তোমাদের ঘাম ছুটে যাচ্ছে, যার মেয়ের বিয়ের টাকা তোমরা চুরি করে তাকে মেরে দিয়েছো। আমি সেই শেট্টি। না, তো এটা হতে পারে না। তো তুমি তো মরে গেছিলে। হ্যাঁ, আমি মরে গেছিলাম, কিন্তু তোমার মতো টাকার অন্ধ অধর্মী লোভী মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ভগবানও নিজের নিয়ম বদলে নেয়। এই বদলে যাওয়া নিয়মের পূর্ণতা তোমাদের দুজনের মৃত্যুতে পুরো হবে। তো না না, আমাদের মেরো না। আমি তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দেব। তুমি আমাদের মেরো না, আমাদের মেরো না। এই নাও তোমার টাকা। টাকা দিয়ে মৃত্যুকে কেনা যায় না খারাপ আত্মা। আর ওই টাকা দিয়ে মোটেই নয়, যেগুলো তোমাদের নিজের নয়। সময় পূর্ণ হয়েছে আত্মা, চলে এসো, আমার সাথে বিলীন হয়ে যাও। ধন্যবাদ প্রভু, আমাকে এই রূপেই নিয়ে যাও। বাবা, কলিযুগের এরকমই বিচিত্র গল্পগুলো সময় মতো দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর বেল আইকনে টিপতে ভুলবেন না।